আমার তোমরা বসো, তোমরা বসো বসো, সবাইকে দেখতে দাও, বসো। আমার মঞ্চে উপস্থিত জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি জেলা পড়ার সব সিনিয়র নেতৃবৃন্দ, আমার অসংখ্য নেতাকর্মী, বিএনপির নেতাকর্মী, আমার মা বোনেরা, সাংবাদিক ভাইয়েরা, সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে এখানে অনেক মিডিয়া দেখছি। আমি জানি হয়তো এই মিডিয়ার মাধ্যমে আমার বক্তব্য সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। অনেক মানুষরা হয়তো আশা করবে পার্থ ভাই রাজনৈতিক বক্তব্য দিবে। তবে আমি আজকে একটা কথা স্বীকার করি, আমি ভোলায় যখন বক্তব্য দেই আমি রাজনৈতিক কথা বলতে পারি না, আমি রাজনৈতিক বক্তব্য হারিয়ে ফেলি, আমি কথা বলতে পারি না। আজকে যারা তরুণ সমাজ আছে তোমরা আমার সামনে ভাই, আমার ছোট ছোট বোনেরা আছে যারা হয়তো সংসদে আমাকে দেখে ফেসবুকে, আপনি একটু থামেন, আপনারা আমি অনুরোধ করি একটু থামেন। যারা ফেসবুকে দেখে, টেলিভিশনের পর্দায় 2008 সাল থেকে আমাকে দেখে, যারা আমার ভক্ত, যারা মনে করো তরুণ প্রজন্মে আমাকে দেখে অনেক মানুষ রাজনীতিতে আগ্রহী, যারা আমাকে মনে করো যে পার্থ ভাই রাজনীতিতে একটা ঠান্ডা মৃত্যু বাতাসের মতো, আমি তোমাদেরকে বলতে চাই আজকে এই মঞ্চে উপস্থিত যেই কয়জন মানুষ আছে এবং এখানে যত মুরব্বীরা আছে, এরা না থাকলে পার্থ পার্থ হইতে পারত না। 2008 সালে আমার কিছুই ছিল না। আমার বাবা মরহুম নাজিউর রহমান মঞ্জু, যে এখনো ভোলার মানুষের হৃদয়ে বাস করে, প্রত্যেকটা মানুষ, এই যে আজকে আমিন সাহেব, আমি চাচা বলে ডাকি, উনি যে মঞ্চে বসে বাবাকে নিয়ে বলে গেল, এটা রাজনৈতিক বক্তব্য না, এটা মহব্বতের বক্তব্য, এটা ভালোবাসার বক্তব্য। আমি বললাম না আমি রাজনৈতিক বক্তব্য দিতে পারি না, কারণ একটা গাছ যদি বড় হয় সেই গাছে সার দিতে হয়, বৃষ্টির পানি পড়ে সেই গাছ বাঁকা হয়ে গেলে একটা লাঠি দিতে হয়। আমার জীবন যখন একটা পালবিহীন নৌকার মতো ছিল, আমার কোনো রাজনৈতিক অস্তিত্ব ছিল না, আমার বয়স অল্প ছিল, 111 সরকার ছিল, হঠাৎ করে বাবা ইন্তেকাল করেন, আমি নিজেও বুঝি না আমি কি করব, আমার মাথায় পাহাড় ভেঙে পড়ে। তখন এই মঞ্চে উপস্থিত যারা, তারা আমার পাশে এসে দাঁড়ায়, আমাকে দেশনেত্রী খালেদা জিয়া আস্থার সাথে আমাকে নমিনেশন দেওয়ার পরে এই মানুষগুলি মাত্র 11 দিন এই ভোলার আলাচে কালাচে যে আমার পক্ষে ভোট চায়। এবং তখন আজকে এখানে অনেক মুরব্বী মানুষ আছে যারা আমার বাবার সাথে কাজ করছে, তখন তাদের মধ্যে একটা কথাই জাগে যে মঞ্জু মিয়া মারা গেছে, মঞ্জু মিয়ার ছেলের পাশে আমরা দাঁড়াই, এই পরিবারটা দাঁড়ায় যাবে। এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাংলাদেশে আমাদের ভালোবাসে। আমি এবং আমার পরিবার চিরকাল এর জন্য আপনাদের কাছে ঋণী থাকবো, চিরকাল, যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা ঋণী থাকবো। আমার বাবা মৃত্যুর আগে যেমন বলে যায় সবাইকে, আমি বড় ছেলে, যে বাবা তোমার মাকে দেখে রেখো, বাবা তোমার ভাইদের দেখে গো, আমার বাবার মুখে খালি একটাই কথা, বাবা ভোলাটাকে দেখে রেখো, বাবা ভোলাটাকে দেখে রেখো। আমি সেই কথা থেকে কোনো দিন বের হতে পারি না। এই কারণে আমি বলি না আমি রাজনৈতিক বক্তব্য আসলেই ভোলাতে দিতে পারি না, কারণ আমার যে জন্ম, আমার যে রাজনৈতিক অবস্থান, 2008 সালে বিএনপির অনেক, সেই সময় বিএনপির যে অবস্থান ছিল, বিএনপির অনেক বড় বড় টাইটানিক জাহাজ ডুবে গেছিল, যে পরিবেশ সৃষ্টি করেছিল যে স্বৈরাচার সরকার, যে অত্যাচার করেছিল বিএনপির উপরে, বিএনপির কথা বলতেও মানুষ ভয় পেত। ঠিক সেই সময় আমি বাচ্চা একটা ছেলে ছিলাম, রাজনৈতিক অভিজ্ঞতা জিরো ছিল, শূন্যের কোড়ায় ছিল, সেখানে এই মানুষগুলি
সেই সময় যে রাজনৈতিক দানব ছিল পলিটিক্যাল তোফায়েল আহমেদ, তার বিরুদ্ধে যে বাড়িতে বাড়িতে আনাচে আনাচে গিয়ে যে আমাকে নির্বাচিত করেছে আল্লাহর অশেষ রহমতে। আমি আপনাদের একটা কথাই বলতে চাই, অনেক মানুষজন এসে বলবে ভোলার জন্য আমরা এই করব ওই করব এই করব। আমি একটা কথাই শুধু বলি, আল্লাহ যদি চায়, আমি যদি সংসদে যাই, আমরা যদি ক্ষমতায় যাই, আমি যদি সরকারে থাকি, আমি যদি মন্ত্রী হই, আমি আপনাদের জন্য বাংলাদেশে যত এমপি আছে যা করবে তার চেয়ে বেশি কাজ করবে ইনশাআল্লাহ। কারণ আমি ভোলাতে রাজনীতি করি না, ভোলা আমার পরিবার। আমি ভোলার কাছে কৃতজ্ঞ, আমার পরিবার কৃতজ্ঞ ভোলার কাছে। আমি ইতিমধ্যে বলতে চাই, আপনারা শুনলে আনন্দিত হবেন, যে এই যে শিবপুর ভেঙে যাচ্ছে, মাত্র 4 কিলোমিটার বাকি শিবপুর ভালার, 17 বছর যাবৎ শুধু নাকি ভালাই গেছে, কিন্তু কোন নদী ভাঙ্গন থামে নাই। আলহামদুলিল্লাহ গতকালকে আমি অনেক তদবির করে আমাদের যে মাননীয় অ্যাডভাইজার সাহেব আছেন, আমাদের যে উপদেষ্টা আছেন পরিকল্পনার, ওনার সাথে অনেকবার অনেক রিকোয়েস্ট করে অনেক অনুরোধ করে 720 কোটি টাকা বরাদ্দ করে পিইসি ইনশাআল্লাহ অনুমোদন। ইনশাআল্লাহ এটা থেকে আমরা চেষ্টা করব, আর যদি আল্লাহ তাআলা চায়, আমরা যদি ক্ষমতায় যাই, তাহলে এইটা 1-2 ব্যাপার ইনশাআল্লাহ আমরা করে পাবো। এর আগেও ভোলা জজ কোর্ট শুধুমাত্র আটকিয়েছিল একটাই কারণে, এটা কি তোফায়েল আহমেদ সাহেব ওপেনিং করবে না আইন মন্ত্রী ওপেনিং করবে। আমি শোনার সাথে সাথেই আসিফ নজরুলকে ফোন করে বলে দিয়েছি। উনি আমাকে বলেছিল যে পার্থ আপনি করেন। আমি বলছি না, সরকারি টাকায় জিনিস হবে, আমার নামে কেন ওপেনিং হবে, কালকেই হবে ইনশাআল্লাহ। সেই জজ কোর্ট আলহামদুলিল্লাহ চালু হয়ে গিয়েছে। আমরা কাজ করতে আসছি, এইটা আমাদের কাছে, আপনাদের কাছে আমাদের ওয়াদা, আমার পিতার কাছে আমার ওয়াদা, বাংলাদেশের মানুষের কাছে আমাদের ওয়াদা। এই বাংলাদেশের মানুষ তরুণ সমাজের রাজনীতিবিদ হিসেবে আমাদের প্রতি আস্থা রাখে। আমরা কোনোভাবেই এমন কিছু করব না যাতে আগামী তরুণ প্রজন্ম রাজনীতি থেকে বিমুখ হয়ে যায়। ভাইয়ার আমার, আমি রাজনীতিকে অন্যভাবে দেখি, আমি প্রথম থেকেই দেখি আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে যে কোন একটা কারণে। সেই কারণ ওনার ইবাদত করা, সেই কারণ মানুষের পাশে দাঁড়ানো। যত বড় বড় নবী রাসূল আসছে, তারা সবাই সেই সময়কার যে অন্যায় অবিচার তার বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়িয়ে আসছে, তার বিরুদ্ধেই তারা দাঁড়িয়েছে। আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরম্ভ করে, মুসা আলাইহিস সালাম থেকে আরম্ভ করে যত নবী আসছে সবাই দাঁড়িয়েছে, এবং তারাই শক্ত করে দাঁড়িয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য রাজনীতি করেছেন। তারাই পৃথিবীর সবচেয়ে বড় রাজনীতিবিদ, যেই রাজনীতি মানুষের জন্য করা হয়েছে। আজকে আমার কষ্ট হয়, এত বড় পবিত্র একটা ধর্ম আমাদের ইসলাম, সেই ইসলামকে ব্যবহার করে যারা রাজনীতি করে শুধুমাত্র ভোটের হিসাবে মনে করে যে যদি আমরা জিততে না পারি, এই কারণে পপুলার ভোট পাওয়ার জন্য আজকে তারা বলে আমরা শরিয়া আইন চাই না। এটা কত বড় তাদের ধর্মের, তারা যে রাজনীতি করে, যেটা তাদের ফাউন্ডেশন, সেটার সাথে তারা বিট্রে করে। আজকে তারা বলে একটা নারীকেও তারা সংসদ সদস্য পদে নমিনেশন দেয় নাই। একটা মহিলাকে আপনি দেখাতে পারবেন না জামাত ইসলামী সংসদ সদস্য পদে দিয়েছে কিনা। তারা যেখানে বলে না, ভারতকে সারাদিন তারা গালাগালি করে। ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অবস্থান ছিল, কারণ ভারত বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক না করে একটা ফ্যাসিস্ট সরকারের সাথে সম্পর্ক করেছে। ভারত গত 15 বছর জনগণের সাথে কোনো সম্পর্ক নাই এমন একটা রাজনৈতিক দলের সম্পর্ক করে ভারত বাংলাদেশের মানুষের মন থেকে উঠে গিয়েছে। অথচ ওনারা সেই ভারতের সাথে গোপনে মিটিং করে, আবার সেটা মিডিয়ার সামনে বলে যে আমাদেরকে ভারত বলতে মানা করছে। তাহলে চিন্তা করেন তারা রাজনীতির জন্য কোথায় কোথায় যেতে পারে। তারা এখনো পরিষ্কার করে বলে না তারা কোনোদিন ক্ষমতা আসলে এই দেশে 16ই ডিসেম্বর হবে নাকি। তারা এখনো পরিষ্কার করে বলে না তারা কোনোদিন ক্ষমতা আসলে এই দেশে 21শে ফেব্রুয়ারি হবে নাকি। তারা কোনোদিন বলে না
এই দেশে কোনোদিন ক্ষমতা আসলে দুর্গা পূজা হবে নাকি? এই দেশে যেভাবে মুসলমান হিন্দু পাশাপাশি থাকে, তারা কোনোদিন ভেঙ্গে বলে না যে আপনার বাড়িতে গান বাজতে পারবে নাকি, কারো বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারবে নাকি, এই দেশে পূজা হতে পারবে নাকি, এই দেশে পহেলা বৈশাখ হতে পারবে নাকি। তারা কোনোদিনও বলে না। আজকে তারা বলে তারা শরিয়া আইন নাকি করবে না। ভোট পাওয়ার জন্য এমন কিছু নাই তারা করতে পারে না। আমি তো বুঝি না। আমি ঢাকাতে এক জায়গায় বলেছিলাম, আজকে জামাতের বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার করে বলা উচিত, আপনারা কি পাকিস্তানের জামাত, আপনারা কি সৌদি আরবের জামাত, না আপনারা কি দুবাইয়ের জামাত, না আপনারা ডিস্কো জামাত? আপনারা তো সবই করতে দেন, আপনারা তো সব জায়গা থেকে বের হয়ে গেছেন। আজকে শুনি ভোলার বিভিন্ন বাড়িতে নাকি বাচ্চা কাচ্চাদের বিস্কুট দেয়, ভোলার বিভিন্ন বাড়িতে বাচ্চা কাচ্চাদের চকলেট দেয়। মারা বোনেরা, চকলেট দেবে, বিস্কুট দেবে, কিন্তু ওইটা যদি গলায় বেঁধা যায় পানি কিন্তু দেবে না। ওই চকলেট আর বিস্কুট খেয়ে বাংলাদেশের মানুষ আপনাদেরকে বিশ্বাস করে না। বাংলাদেশকে চালানোর মতো আপনাদের ওই অভিজ্ঞতা নাই। বাংলাদেশকে চালানোর জন্য আপনাদের ওই নেতৃত্ব নাই। আজকে জামাতের কয়টা নেতার নাম বাংলাদেশের মানুষ বলতে পারবে? তারা সিস্টেম ডেভেলপ করছে, কিন্তু পলিটিক্যাল লিডারশিপ তারা ডেভেলপ করতে পারে নাই। হয়তো কোনো সময় করলে করতে পারে। তবে আমি একটা কথা বলে দিই, এই ভোলার ক্ষেত্রে বিএনপি বিজেপি সবাইকেই আমি অনুরোধ করে বলবো একটা জিনিস, অনেক বছর পর এই ভোলার মানুষ নির্দ্বিধায় রাজনীতি করার এবং ভোট দেওয়ার একটা স্বপ্ন দেখে। আমরা কেউ জানি এমন কোন পরিবেশ সৃষ্টি না করি যাতে করে আমরা কেউ ভোট দিতে না যাই, কেউ ভয় না পায়। জামাত ইসলামের ভাই আমার এখানে যিনি আছেন উনি ক্যাম্পেইন করবেন, হাত পাকা যিনি আছেন উনি ক্যাম্পেইন করবে, বিজেপি ক্যাম্পেইন করবে, বিএনপি ক্যাম্পেইন করবে। আমরা সারা বাংলাদেশে প্রমাণ করব আমরা একই ছাদের নিচে থেকে সুষ্ঠুভাবে একটা নির্বাচন করতে পারি। কারণ আমাদের সবার একটা পরিচয়, আমরা সবাই ভোলার সন্তান। আমরা কোনোভাবেও রাজনীতির জন্য কোনো হানাহানি, মারামারি, পেটাপেটি এই ধরনের কোনো কাজে যাতে না যায়। এই 17 বছর পর মানুষ ভোট দিতে যাচ্ছে, মানুষকে উদ্বুদ্ধ করবেন, আপনারা ভোট দিতে আসবেন এবং সঠিক প্রার্থীকে বেছে নেবেন। আমার মুরব্বী আমিন সাহেব যেটা বলেছে, আমাদের ট্র্যাক রেকর্ড আছে, আমাদের ওই ইতিহাস আছে সংসদে কিভাবে কথা বলা বা কিভাবে বস্তুনিষ্ঠ সমালোচনা করা বা সংসদে জনগণের প্রতিনিধিত্ব করা। আমি প্রত্যেকটা মানুষকে বলতে চাই, আমার যেই দল করুক, যেই ধর্মের হোক, আমি সবাইকে বলতে চাই আপনারা একটা কথা জিজ্ঞেস করবেন। আমি এটা নতুন বাজার মিটিং এ বলেছি, এখনো বলি যে আপনারা যদি মনে করেন যে পার্থ ভাই আমাদের ভোলা বরিশাল সেতু, আমাদের গ্যাস, আমাদের মেডিকেল কলেজ, আমাদের বিদ্যুৎ, এবং আরেকটা কথা, গত 2 দিন আমি প্রত্যন্ত অঞ্চলে মোটরসাইকেল দিয়ে ঘুরে বেরিয়েছি, ভোলার রাস্তাঘাটের অবস্থা জঘন্য, ভোলার রাস্তাঘাটের অবস্থা এত খারাপ, এটা আমি কল্পনা কোনোদিন করতে পারি নাই যে 17 বছর আওয়ামী লীগ যে ডিজিটাল উন্নয়নের নামে ডিজিটাল চুরি করেছে, সেটা শুধুমাত্র দৃশ্যমান দেখিয়েছে, কোনোভাবেও গ্রামের প্রত্যন্ত অঞ্চলে সেগুলি পৌঁছায় নাই। ইভেনকি খাওয়ার পানিও আমি দেখেছি, সাধারণ মানুষের খাওয়ার পানির অসুবিধা, এই সব ব্যাপার। এবং আরেকটা ব্যাপার, মাদক সমস্যা, এই ব্যাপারে সবাই চুপ। ভোলার ঘরে ঘরে মাদক ঢুকে যাচ্ছে, ঘরে ঘরে মাদকের ব্যবসা হচ্ছে। এই জিনিসগুলিকে আমাদের বন্ধ করতে হবে। মানসম্মত চিকিৎসা, প্রাইভেট ইউনিভার্সিটি, মানসম্মত লেখাপড়া, রাস্তাঘাট, সবকিছু। এর বাইরে মানুষ কিচ্ছু চায় না যে আমি আপনারটা খাই না, আমারটা খাই, আমি শান্তি মতো জানি ঘুমাইতে পারি। আমি আপনাদের ওয়াদা করতেছি, কোনোভাবেও ইনশাল্লাহ আমরা নির্বাচিত হলে, আমরা সরকার গেলে, রাজনৈতিক কর্মী তো দূরের কথা, প্রশাসন থেকেও কোন রকমে আপনাদের উপরে কোন ধরনের অত্যাচার করা হবে না ইনশাল্লাহ। আমি আরেকটু বলতে চাই, নির্বাচন নিয়ে আপনারা ঘরে ঘরে পৌঁছে যাবেন, আপনারা সবাইকে বলবেন ভোটে অংশগ্রহণ করার জন্য। একটা পক্ষ চায় বাংলাদেশে নির্বাচন বানচাল করার জন্য,
তারা ভারতে বসে বসে এই নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আপনারা যাবেন, সবাইকে বলবেন আসেন আমরা সবাই মিলে ভোলাকে গড়ে তুলি। আমরা যেই যেই দল করি ওকে লিডার লিডার কন্টিনিউ করে। মাইক্রোফোন আছে তো আমাদের। চলো মাইক্রোফোন আছে, সমস্যা লাইটও ঠিক আছে, হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে। যাক, আমি যেটা বলছিলাম আগেও, আমি এতটুকু বলতে চাই, আপনারা এই 17 লাইট কমাই তুই সম্ভবত মনে হয়, লাইট বেশি। আমি বলতে যাই যে কথাটা যে বলতে যাচ্ছি, সরি ইলেকট্রিসিটি চলে যাচ্ছিল বারবার। আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো, আমার বাবা একজন সার্বজনীন নেতা ছিল। যে যেই দল করুক আমার কিচ্ছু যায় আসে না। আপনারা সবাইকে বলবেন না দলের না মার্কা, পার্থ ভাই সবার। ভোলার উন্নয়ন করার জন্য সবাইকে বলবেন যে ভাই, যদি মনে করেন পার্থ ভাই চেয়েও ভালো ক্যান্ডিডেট আছে, ভালো প্রার্থী আছে, আমাকে বলেন, আমি তাকে ভোট দেব। আপনারা যদি মনে করেন আমাদের পারিবারিক ঐতিহ্য, আমাদের রাজনীতি, আমাদের গত 17 বছরের কষ্ট, আপনাদের 17 বছরের ত্যাগ, যে কয়বার আমরা জেলে গিয়েছি, রিমান্ডে গিয়েছি, আমার পারিবারিক অবস্থান, কয়বার আমি আগে এমপি হইতে পারতাম, কতদিন আগে আমি মন্ত্রী হইতে পারতাম সেই 2014 সালে, শুধুমাত্র একটা কারণেই। আমাকে এক কথা বলেছিল একবার আওয়ামী লীগের এক নেতা, যে নির্বাচনের ট্রেন মিস করেছো পার্থ। আমি বলেছিলাম, যেই ট্রেনে জনগণ উঠে না ওই ট্রেনে পার্থ উঠে না। আজকে সেই দল জনবিচ্ছিন্ন, সেই দল আজকে ভারতে, এটাই প্রমাণ করে। আমি সবসময় বলি, আমি তারেক রহমানের সামনে একটা অনুষ্ঠানে বলেছিলাম যে আওয়ামী লীগকে আমাদের হাতের উপর রাখতে হবে। যেই যেই ভুল আওয়ামী লীগ করেছে সেই ভুল যাতে আগামীতে আমরা কোনোদিন না করি। আমাদের সব সময় মনে রাখতে হবে যে আওয়ামী লীগ যখন মনে করেছিল যে দেশনেত্রী খালেদা জিয়াকে জেলখানায় দিয়ে, তারেক রহমানকে কোনোদিন আসতে না দিয়ে বাংলাদেশের সারা জীবন সাম্রাজ্য চালাবে, সেই মুহূর্তেই আল্লাহ তাআলা তাদের পতন ডেকে দিয়েছিল। আমাদেরও মাথায় রাখতে হবে, আমরাও যদি কোনোদিন ক্ষমতায় যাই, আমরা আমাদের নেতৃত্বরা যারা আছে, মনে রাখতে হবে এটা একটা আমানত। এই আমানত খেয়ালত যদি করি আমরা, তাহলে আমরা আগুন দিয়ে পেট ভরি। হয়তো আমাদের শত্রু দৃশ্যমান না, কিন্তু আমাদেরও পতন হবেই হবে যদি আমরা অন্যায় করি। এই বাস্তবের সাথে সম্পর্ক থাকতে হবে। ভাইয়া আমার, যা বলছিলাম, আপনারা ঘরে ঘরে চলে যাবেন, আপনারা আমাদের ভোটের কথা বলবেন। আমরা সবাইকে নিয়ে একটা সুন্দর ভোলা করতে চাই। অনেক কিছুর পরে আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছে আমাকে। তারেক রহমান সাহেব আস্থার সাথে এই জায়গায় দিয়েছে, এবং আমি বিএনপির গোলাম নবী আলমগীর সাহেবকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে উনাকে তারেক রহমান সাহেব বলার সাথে সাথেই উনি সেটাকে সম্মান জানিয়ে উনি আমাকে বলেছেন। এবং আমি বিএনপির শুধু তা না, 17 বছর বিএনপি যে কষ্ট করেছে, 17 বছর আলমগীর সাহেবের নেতৃত্বে বিএনপি যেভাবে কষ্ট করেছে, এবং তার ফলশ্রুতিতে যেভাবে বিএনপির মাঠ পর্যায়ের নেতা কর্মীরাও আমাকে গ্রহণ করেছে, বিজেপিকে ভালোবেসেছে বা আমাকে ভালোবেসেছে, আমাকে গ্রহণ করেছে, আমি সেটাকে সাধুবাদ জানাই, আমি সেটাকে ধন্যবাদ জানাই। এবং আমি কথা দিচ্ছি বিএনপির প্রত্যেকটা ভাই ব্রাদার, মঞ্চে উপস্থিত যারা মঞ্চে নাই, 13টা ইউনিয়নে আছে, সবাইকে যে আপনারা ভুল করেন নাই, আপনারা আমার উপরে বিশ্বাস রাখেন। আমরা এমন কিছুই করব না যাতে জাতীয়তাবাদী শক্তির কোনো বদনাম হয়, আমাদের কোনো বদনাম হয় ইনশাআল্লাহ। আজকে আর বেশি কোন সময় দেব না। আমাদের একটাই স্লোগান, আপনারা আমাদের সাথে সবাই দেবেন। সেই স্লোগানটা হলো, ভোলা আমার বাপের বাড়ি, মার্কা আমার। ইনশাআল্লাহ সবাই মিলে উৎসব মুখর পরিবেশে
সবাইকে সাথে নিয়ে আগামী 12 তারিখে আপনারা গরুর মার্কায় ভোট দিয়ে উন্নয়নের পক্ষে থাকবেন, পরিবর্তনের পক্ষে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।